প্রিয় শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, করোনা সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে। আশা করছি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটাও ঠিকমতো করছো। শিক্ষার্থীরা, চলো তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, তোমাদের সাথে আছি। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ের উপর ক্লাসগুলো নিয়েছিলাম। তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের যে শিরোনাম সেটি হচ্ছে যুক্তির উপাদান, বা যেটাকে আমরা বলছি এলিমেন্টস অফ আর্গুমেন্ট। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা প্রিভিয়াস ক্লাসটি কি জেনেছিলাম সেটা একটু জেনে নিই। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদেরকে যুক্তিবিদ্যার বিভিন্ন যুক্তিবিদ্যা কর্তৃক যে সংজ্ঞাগুলো রয়েছে এবং যুক্তিবিদ্যার যে সন্তোষজনক সংজ্ঞা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তখন আমরা জানতে পেরেছিলাম যে যুক্তিবিদ্যা হচ্ছে এমন একটি ব্যবহারিক বিজ্ঞান, যে বিজ্ঞান ভ্রান্তিকে দূর করে সত্যকে অর্জন করতে চায় এবং সেই সাথে সে তার যে যুক্তির যে অনুমান এবং যুক্তি পদ্ধতি এবং তার যে সহায়ক প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে যুক্তিবিদ্যা। তখন তোমরা জেনেছিলে যে যুক্তিবিদ্যার কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা অনেক যুক্তিবিদ্যার সংজ্ঞায় কিন্তু পূর্ণভাবে পাই না। আমরা অনেকগুলো অনেকজনের যুক্তিবিদ্যার করেছিলাম, সংজ্ঞা পড়েছিলাম। তখন দেখেছিলাম যে প্রত্যেকের সংজ্ঞাতে কোনো না কোনো যুক্তিবিদ্যার যে বৈশিষ্ট্য সেটা ছিল না, বা তারা এক পেশে তাদের বক্তব্য পরিবেশন করেছিলেন। সেজন্য আমরা শেষ পর্যন্ত কিন্তু দুটি সন্তোষজনক সংজ্ঞাও দিয়েছিলাম। তখন তোমরা দেখেছিলে যে যুক্তিবিদ জোসেফ, যুক্তিবিদ ফাউলার, হ্যামিল্টন, ওয়েলটন, তারপর পিকে রয় ইত্যাদি আমরা অনেক যুক্তিবিদদের সংজ্ঞা পড়েছিলাম। শিক্ষার্থীরা, তো আমরা যখন সন্তোষজনক দুটি সংজ্ঞা পড়লাম, সেটা হচ্ছে জে এস মিলের সংজ্ঞা এবং আই এম কপির সংজ্ঞা। শিক্ষার্থীরা, আমরা যে অন্যান্য যুক্তিবিদের সংজ্ঞা পড়েছিলাম সেই সংজ্ঞায় দেখেছিলাম যে কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছেন, কোন যুক্তিবিদ যুক্তিবিদ্যাকে কলা বলেছেন, তাই না? কোন যুক্তিবিদ তার যে সহায়ক প্রক্রিয়াগুলো রয়েছে যুক্তিবিদ্যা সেসবের কোনো উল্লেখই করেননি, আবার অনেকেই করেছেন, একটি বা দুটি করেছেন। তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম কি যে সন্তোষজনক মত আসলে পাওয়া যাচ্ছে না অন্যান্য যুক্তিবিদ্যার ধারণাতে, কিন্তু আমরা জেএস মিল এবং আই এম কপির যে সংজ্ঞা দুটি রয়েছে সেই সংজ্ঞা দুটিতে যুক্তিবিদ্যার সন্তোষজনক যে সংজ্ঞাটি সেটা আমরা পেয়েছিলাম। তখন তোমরা দেখেছিলে যে মিল কি বলেছিলেন। মিল বলেছিলেন যুক্তিবিদ্যা হচ্ছে বোধ শক্তির সেসব ক্রিয়া পদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য তাদের বিজ্ঞান, যা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান। অর্থাৎ তার সংজ্ঞাতে কিন্তু আমরা যুক্তিবিদ্যা যে একটি বিজ্ঞান, যুক্তিবিদ্যা যে একটি কলা, যুক্তিবিদ্যা যে আবিষ্কার ও প্রমাণের বিজ্ঞান, যুক্তিবিদ্যা তার সহায়ক পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করে, যুক্তিবিদ্যার যে মূল বিষয় অনুমান, এই প্রত্যেকটি বিষয় কিন্তু তার সংজ্ঞাতে আমরা পেয়েছিলাম। তো আমরা প্রিভিয়াস ক্লাসে বিভিন্ন যুক্তিবিদ্যার সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব কি তৃতীয় অধ্যায় নিয়ে, সেটি হচ্ছে যুক্তির উপাদান। সেক্ষেত্রে তোমরা জানো যে যেসব বিষয়গুলো নিয়ে কোনো যুক্তি গঠন করা হয় তাকেই বলা হয় যুক্তির উপাদান। এবং এই যুক্তির উপাদানকে আমরা জানতে পারি, বা যুক্তির উপাদানের মাধ্যমে কিন্তু আমরা যুক্তির যে প্রকৃতি, যুক্তির যে গঠন সে সম্পর্কে আমরা জানতে পারি। তো যুক্তির উপাদান এই অধ্যায়ে আমরা পদ, বাক্য, শব্দ, শব্দের শ্রেণী বিভাগ, পদের ব্যাপ্যতা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদ, বাক্য ও শব্দ। ঠিক আছে শিক্ষার্থীরা, সেটাকে আমরা বলছি টার্ম, প্রপোজিশন এবং ওয়ার্ড। ওকে, চলো প্রথমে তাহলে আমরা পদ নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, প্রথমে আমরা পদের অর্থ নিয়ে আলোচনা করব। পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ম। টার্ম কথাটি ল্যাটিন টার্মিনাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রান্ত বা সীমা। একটি যুক্তি বাক্যের এক প্রান্তে থাকে উদ্দেশ্য এবং অপর প্রান্তে থাকে বিধায়। সুতরাং উৎপত্তিগত অর্থে একটি যুক্তি বাক্যের প্রান্তদ্বয়ী হচ্ছে পদ। শিক্ষার্থীরা, তোমরা যুক্তি বিদ্যার স্টুডেন্ট হিসেবে জানো যে যুক্তিবাক্য গঠন হয় একটি উদ্দেশ্য, বিধায় এবং সংযোজক নিয়ে।
যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে যখন তোমরা হচ্ছে যুক্তিবিদ্যার পরিসর পড়েছিলে তখন আমরা সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করেছিলাম। তাহলে আমরা দেখছি কি যে একটি যুক্তি বাক্যে কি থাকে, একটি উদ্দেশ্য থাকে, একটি বিধেয় থাকে এবং একটি সংযোজক থাকে। তো তোমরা এখানে দেখো যে একটি যুক্তি বাক্যের এক প্রান্তে থাকে উদ্দেশ্য এবং অপর প্রান্তে কি থাকছে, বিধেয় থাকছে এবং মধ্যে থাকে সংযোজক। ঠিক আছে, এটা আমরা এখন নাই বলছি। তাহলে এই যে প্রান্তদ্বয় মানে উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটোকে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে পদ। আমরা একটু উদাহরণ দিলে আমরা একটু সংজ্ঞাটা করে নিই, তাহলে আমরা এটা ভালো মতো বুঝতে পারবো, তাই না? পদের সংজ্ঞাটাকে দিই। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে পদ বলে। তাহলে কি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে আমরা পদ বলছি। A term is that word or combination of words which is either used or capable of being used as subject or predicate in a logical proposition. শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে যে পদ কিন্তু যুক্তি বাক্যে, আমরা যে যুক্তি বাক্য হিসেবে যেটা তোমরা বলতে পারো যে একটা যুক্তি বাক্যে কিন্তু পদ হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু উদাহরণ দিই যে সকল শিশু হয় পবিত্র। এই যুক্তি বাক্যে শিশু শব্দটি কিন্তু উদ্দেশ্য পদ হিসেবে এবং পবিত্র শব্দটি বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তোমরা জানো যে এটি একটি যুক্তি বাক্য, সকল শিশু হয় পবিত্র, তাই না? তাহলে এখানে শিশু হচ্ছে উদ্দেশ্য পদ এবং বিধেয় কি, এখানে পবিত্র হচ্ছে বিধেয়, এটি হচ্ছে বিধেয় পদ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, এই যুক্তি বাক্যে কি দেখছি, শিশু শব্দটি হচ্ছে উদ্দেশ্য পদ এবং উদ্দেশ্য পদ হিসেবে, মানে শিশু শব্দটিতে হচ্ছে উদ্দেশ্য, তাই না? এটা পদ হিসেবে এবং পবিত্র শব্দটি বিধেয় পদ হিসেবে হচ্ছে ব্যবহৃত হয়েছে। যদি শব্দ দুটি এরকম যুক্তি বাক্যে ব্যবহৃত না হয় তাও এগুলো পদ, কেননা এই দুটি শব্দ যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে। তার মানে কি, একটি যুক্তি বাক্যে এই যে উদ্দেশ্য এবং যে বিধেয়, উদ্দেশ্য শিশু এবং বিধেয় হচ্ছে পবিত্র, এটাকে আমরা পদ হিসেবে চিহ্নিত করি। আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা যে সংজ্ঞার সাথে দেখতে পারি যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে তাকে আমরা পদ বলছি। তাহলে একটা যুক্তি বাক্যে আমরা দেখছি কি উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে যে ব্যবহৃত হয়েছে শিষ্য এবং পবিত্র, এদেরকে আমরা পদ বলছি। অর্থাৎ আমরা কি বলতে পারি, শুধু যুক্তি বাক্যে ব্যবহৃত হওয়ার গুণের জন্য নয়, বরং ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকার উপরও কোনো শব্দ বা শব্দ সমষ্টি পদ হওয়া নির্ভর করে। ঠিক আছে, তাতে যোগ্যতা আছে কোনো ব্যবহৃত হওয়ার যেসব শব্দ সমষ্টি, তাকে আমরা পদ বলতে পারি। এদিক থেকে মানুষ, ফুল, পাখি, মরণশীল, সুন্দর ইত্যাদি শব্দগুলো পদ, কেননা এই শব্দগুলো কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় অথবা উদ্দেশ্য বা বিধেয় যে কোনো উভয়ই হওয়ার যোগ্যতা রাখে। তাহলে শুধুমাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হবে তা নয়, সেই গুণটার জন্য নয়, বরং ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকার যদি থাকে তাহলে সেটা পদ হিসেবে চিহ্নিত হতে পারে। আবার আমরা যদি বলি জাতিসংঘের বর্তমান মহাসচিব, বাংলাদেশের রাজধানী ইত্যাদি শব্দগুচ্ছ পদ, কেননা এগুলো কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় অথবা উদ্দেশ্য বিধেয় উভয় হওয়ার যোগ্যতা রাখে, তাহলে এগুলো পদ হবে। তাই আমরা সবশেষে বলতে পারি কি, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। ঠিক আছে, আমরা আরেকটা উদাহরণ দেখি। গরু হয় চতুষ্পদ, তাই না? এখানে কি হচ্ছে, গরু হচ্ছে উদ্দেশ্য, চতুষ্পদ হচ্ছে বিধেয়, আর এই হয়টা হচ্ছে সংযোজক। যেটা তোমরা জানো যুক্তি বাক্য গঠনের ক্ষেত্রে তিনটি বিষয় খুবই দরকার, সেটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক। তাহলে এখানে গরু উদ্দেশ্য এবং চতুষ্পদ হচ্ছে বিধেয়। এই গরু এবং চতুষ্পদ দুটি হচ্ছে পদ। আবার আমার ছোট ভাই হয় মেধাবী ছাত্র, তাহলে আমার ছোট ভাই এবং মেধাবী ছাত্র, এই যে শব্দত্রয় বা শব্দদ্বয় আছে এই বিধেয়, এই দুইটি কিন্তু পদ। তারপর এরিস্টটল ইজ দ্য ফাদার অফ লজিক, এখানে এরিস্টটল দ্য ফাদার অফ লজিক, এখানে এই উদ্দেশ্যটা একটি পদ এবং বিধেয়টা একটি পদ হিসেবে চিহ্নিত করি আমরা। ঠিক আছে, আসলে আমরা দেখি বিভিন্ন যুক্তিবিদ কর্তৃক প্রদত্ত সংজ্ঞা। যুক্তিবিদ মেলন বলেন, একটি পদ হলো একটি শব্দ বা কতগুলো শব্দের সমষ্টি যা একটি যৌক্তিক বাক্যের একটি উপাদান গঠনে সক্ষম। ঠিক আছে, তার এলিমেন্টস অফ মডার্ন লজিক গ্রন্থে তিনি এই কথাটি বলেন। যুক্তিবিদ পিকে রয় বলেন, পদ হলো একটি যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয়, অর্থাৎ একটি বাক্যে বা যুক্তি বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়
অথবা যা কিছু বলা হয় তাই পদ, তাই না শিক্ষার্থীরা? ব্রিটিশ যুক্তিবিদ ও লেখক H.W. জোসেফ বলেন, পদ বলতে আমরা এমন কোনো শব্দ বা শব্দ সমষ্টি বোঝাতে পারি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা রাখে। ঠিক আছে, তাহলে যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে আমরা পদ বলছি। পদের প্রকৃতি বিশ্লেষণ করে বোঝা যায় যে একটি পদ সবসময় একটি চিন্তার বিষয়, কিন্তু এই বিষয়কে যে বাস্তবে অস্তিত্বশীল হতে হবে এমন কোনো কথা নেই। প্রতিটি পদে কোনো না কোনো বাস্তব বা কাল্পনিক বস্তু বা গুণের প্রতিনিধিত্ব করে। প্রতিটি পদে কোনো একটি ধারণার প্রতিরূপ, তাই না? একটি পদ কোনো বিশিষ্ট ধারণার প্রতিরূপ হতে পারে, যেমন বাংলাদেশ। আবার কোনো ধারণার প্রতিরূপ, সাধারণ কোনো ধারণারও প্রতিরূপ হতে পারে, যেমন মানুষ। কাজেই দেখা যায় যে একটি পদের একদিকে যেমন ধারণার দিক রয়েছে, অন্যদিকে অস্তিত্বের দিক রয়েছে, তাই না? আমরা যখন ধারণায় করি, আমাদের মনে যখন ধারণাটা থাকে একটা বিশিষ্ট ধারণা যে বাংলাদেশ, তাই না, এটা একটা ধারণা আছে, কিন্তু এটা কিন্তু যখন বাস্তবে আমরা হচ্ছে এভাবে তো বাংলাদেশকে দেখানো যায় না, তাই না? কিন্তু আমরা যখন এটা প্রয়োগ করি যুক্তিবাক্যে তখন কিন্তু সেটা পদ। আবার যখন কোনো সাধারণ প্রতিরূপ মানুষ, তাই না? কাজেই যে পদের একদিকে একটি ধারণার দিক আছে, অন্যদিকে একটি অস্তিত্বের দিক আছে, তাহলে আমরা বলতে পারি কি যে পদের মধ্যে একটি আত্মগত এবং বস্তুগত উভয় দিকই বর্তমান, কারণ এটা আমরা চিন্তা করতে পারি, আবার এটা আমাকে বাস্তবেও আমরা আনতে পারি, ঠিক আছে, বা লিখতে পারি। যখন যুক্তিবাক্যে যখন আমরা উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে কিন্তু আমরা পদ বলছি। ব্যাপকত্বে যদি আমরা পদকে ধরি, কোনো কোনো যুক্তিবিদ পদ কথাটিকে একটু ব্যাপকত্বে ব্যবহার করেন। তাদের মতে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহারযোগ্য শব্দ বা শব্দ সমষ্টিকেই পদ বলে। যেমন কি মানুষ, কাক, দ্বিপদ, কালো ইত্যাদি শব্দগুলো কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহারের উপযুক্ত, কাজে এরা প্রত্যেকেই পদ। কারণ উপযুক্ততা আছে, যাদের যোগ্যতা আছে তারা সকলেই পদ। এটা হচ্ছে আমরা ব্যাপকত্বে পদ হিসেবে, পদ যারা মনে করেন যে ব্যাপকত্বে তারা এই অর্থে ব্যবহার করেন। আর সংকীর্ণ অর্থে পদ, কেউ কেউ পদ কথাটি খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় রূপে প্রকৃতই ব্যবহৃত হয়েছে শুধু এইরূপ শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। অর্থাৎ যারা সংকীর্ণ অর্থে পদের কথা বলতে চান, অর্থে ব্যবহার করেন পদ কথাটিকে, তারা হচ্ছে যারা শুধুমাত্র যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে তাদেরকেই পদ বলতে স্বীকার করেন বা পদ বলে তাদেরকে ব্যবহার করেন। ঠিক আছে, যেমন আজিজ হয় চতুর, এই যুক্তিবাক্যে উদ্দেশ্যরূপে ব্যবহৃত আজিজ শব্দটি একটি পদ এবং বিধেয় রূপে ব্যবহৃত চতুর শব্দটিও একটি পদ। প্রথম মত অনুসারে যুক্তিবাক্যে ব্যবহৃত না হলেও একটি শব্দকে পদ বলা যায়, কিন্তু সংকীর্ণ অর্থে বা পরের মত অনুসারে যুক্তিবাক্যে ব্যবহৃত না হওয়া পর্যন্ত একটি শব্দকে পদ বলা চলে না। অর্থাৎ ব্যাপক অর্থে হচ্ছে যদি কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত নাও হয় কিন্তু সেটা যদি পদ হওয়ার যোগ্যতা অর্জন করে, যোগ্যতা সম্পন্ন হয় বা ব্যবহার উপযুক্ত হয় উদ্দেশ্য বা বিধেয় রূপে, তাকেই পদ বলে। এবং সংকীর্ণ অর্থে শুধুমাত্র যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। আসো আমরা এখন দেখে নিই বাক্য। আশা করছি পদ সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে। আমরা সাধারণত কি বাক্য বলতে ইংরেজিতে কি সেন্টেন্সকে বুঝি। এদিক থেকে মনের ভাব প্রকাশযোগ্য শব্দ সমষ্টি হচ্ছে বাক্য, তাই না? আমরা সবাই পড়ে জানি। তাহলে সাধারণভাবে বাক্য বিভিন্ন রকম হতে পারে, যেমন বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, আদেশ নিষেধমূলক বাক্য, আনন্দ বেদনামূলক বা বিস্ময়সূচক বাক্য, তাই না? আমরা সবাই জানি এগুলো। কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু আমরা একটি বিশেষ ধরনের বাক্য নিয়ে কাজ করি। আর আমরা জানি যে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তি সংক্রান্ত বিদ্যা। যুক্তি গঠিত হয় কিছু বিশেষ প্রকৃতির বাক্য নিয়ে, যাকে আমরা যুক্তি বাক্য বলি। এই বাক্যগুলো ভাষায় ব্যবহৃত সাধারণ বাক্যের মতো যে কোনো প্রকৃতির ভাব প্রকাশক বাক্য নয়, এগুলো কেবল বিবৃতিমূলক বাক্য। শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যায় আসলে বাক্য বলতে আমরা বিবৃতিমূলক বাক্যগুলোকেই বুঝে থাকি, কারণ এখানে হচ্ছে তার সত্য মিথ্যা হচ্ছে হওয়ার যোগ্য। বিবৃতিমূলক বাক্যগুলো সত্য মিথ্যা হওয়ার যোগ্য, সেজন্যই যুক্তি বাক্যে হচ্ছে বিবৃতিমূলক বাক্যগুলি আমরা ব্যবহার করি। আর এই যুক্তি বাক্য কি হয়, হয় বা নয়, এই দুটি শব্দকে কিন্তু যুক্ত করে, তাই না? তোমরা সকলে জানো যে একটি সংযোজক থাকে যুক্তি বাক্যে। যেমন আর
আর যখন একটি যুক্তি বাক্য আমরা গঠন করি তখন কিন্তু একটি উদ্দেশ্য থাকে, একটি বিধেয় থাকে এবং একটি সংযোজক থাকে। আমরা যদি একটু উদাহরণ দিই, যে পৃথিবী হয় গোলাকার, তাই না? মানুষ নয় অমর। এখানে পৃথিবী হয় গোলাকার, পৃথিবী হচ্ছে উদ্দেশ্য এবং গোলাকার হচ্ছে বিদায়। মানুষ নয় অমর, মানুষ হচ্ছে উদ্দেশ্য এবং অমর হচ্ছে বিদায়। তাহলে এখানে এই দুইটি আমরা যুক্তি বাক্য দেখতে পেলাম। কিন্তু আমরা যখন নর্মাল ব্যাকরণগত বাক্যের কথা বলবো, সেই বাক্যগুলো কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করে, কিন্তু সেগুলো কিন্তু যুক্তি বাক্য নয়। শিক্ষার্থীরা, আমরা যখন ব্যাকরণগত বা সাধারণ যে বাক্য আছে সেটার কথা যখন বলি, তখন সেখানে কি হয়, সেখানে কিছু শব্দ বা শব্দ সমষ্টি যুক্ত হয়ে আমাদের কিন্তু মনের ভাব আমরা প্রকাশ করতে পারি, কিন্তু সেটা কিন্তু যুক্তিবাক্য আকারে যুক্তিবাক্য নয়। কারণ কি, সেখানে হচ্ছে, ধরো আমি যদি একটা উদাহরণ দিই, যে তানিয়া খুব সুন্দর গান করে বা গান গায়। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটা মনের ভাব প্রকাশ করতে পারলাম, আমাদের কিন্তু অর্থ প্রকাশ পেলো, কিন্তু এটা কিন্তু যুক্তি বাক্য হলো না, তাই না? যুক্তি বাক্য গঠন করতে হলে আমাদের উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক আনতে হবে। যদি আমরা এভাবে বলি, সে উদাহরণ দিই যে তানিয়া হয় সুমিষ্ট গায়িকা, তাহলে সেখানে আমরা একটি যুক্তি বাক্য দেখতে পাই, তাই না? তাহলে এখানে বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে তোমরা একটা পার্থক্য বুঝতে পারলে। আর এবং যখন আমরা বাক্যের যখন আমরা উদাহরণটা দিয়েছিলাম যে তানিয়া খুব সুন্দর গান গায় বা গান গায়, সেক্ষেত্রে কিন্তু সে যে শব্দগুলো গঠিত হলো, সেই শব্দগুলো কিন্তু সেখানে পদ হবে না। কিন্তু আমরা যখন একটি যুক্তি বাক্যে হচ্ছে আকারে প্রকাশ করলাম যে তানিয়া হয় সুমিষ্ট গায়িকা, তখন কিন্তু তানিয়া এবং সুমিষ্ট গায়িকা এই যে উদ্দেশ্য এবং বিদায় হিসেবে তারা কিন্তু পদ হচ্ছে। তাহলে আমরা বাক্য, যুক্তি বাক্য এবং পদ কিন্তু চিহ্নিত করতে পারলাম। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখলাম, যে পৃথিবী হয় গোলাকার, মানুষ নয় অমর। এখানে আমরা উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক সহ দেখতে পেলাম। তাহলে এটা একটি যুক্তি বাক্য। হ্যাঁ, এখানে দুটি যুক্তি বাক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা যে আমাদের ব্যাকরণগত বাক্য, যুক্তি বাক্য এবং যুক্তি বাক্যে যে উদ্দেশ্য, বিধেয় হিসেবে যে ব্যবহৃত হলো শব্দ বা শব্দ সমষ্টি, সেটাকে আমরা পদ বলছি। তাহলে বাক্য, যুক্তি বাক্য এবং পদ আমরা দেখতে পেলাম। ঠিক আছে? এখানে দেখো, আমরা যে প্রিভিয়াস দুটো বাক্য দেখলাম, যে বাক্য দুটি হয় নয় দিয়ে দুটি শব্দকে যুক্ত করে দুটি বিবৃতিমূলক বাক্য গঠন করেছে এবং বাক্য দুটি সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য, তাই এগুলো হচ্ছে যুক্তি বাক্য। যুক্তি বাক্যকে বচনও বলা হয়। যুক্তি বাক্য বা বচনে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে দুটি শব্দ ব্যবহৃত হয়। যেমন উল্লেখিত যুক্তি বাক্যের দুটি প্রথমটিতে আমরা কি দেখলাম, যে পৃথিবী এবং গোলাকার যথাক্রমে হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। পৃথিবী হচ্ছে উদ্দেশ্য এবং গোলাকার হচ্ছে বিধেয়। আমরা জানি যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাই হচ্ছে উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিধেয়। এই বিবেচনায় দ্বিতীয় যুক্তি বাক্য মানুষ এবং অমর শব্দ দুটিও যথাক্রমে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। তোমরা বইগুলো দেখে নিবে, তাহলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তাই দেখা যায় যে সাধারণ বাক্য নয়, পদের সম্পর্ক রয়েছে যুক্তি বাক্যের সাথে। পদ ছাড়া যুক্তি বাক্য হয় না। প্রতিটি যুক্তি বাক্যে দুটি পদ থাকে। যুক্তি বাক্যে এই দুটি পদের মধ্যে একটি সম্পর্ক প্রকাশিত হয়। এই সম্পর্ক স্বীকৃতি জ্ঞাপক হতে পারে, আবার অস্বীকৃতি জ্ঞাপক হতে পারে, তাই না? হয় বা নয় আমরা দেখেছি একটু আগে। আবার একটি লিখিত, মৌখিক উভয় ধরনের বিবৃতি হতে পারে। তাই যুক্তিবিদ্যার ভাষায় বলা যায়, দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। তাহলে আমরা দেখলাম বাক্য, যুক্তিবাক্য এবং পদ। আসলে আমরা এখন শব্দ সংজ্ঞাটি পড়ি। শব্দ বলতে আমরা কি বুঝি, আমরা শব্দের শ্রেণীবিভক্তিও জেনে নিই। এক বা একাধিক বর্ণের সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। অর্থাৎ শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি, যেমন কে, কই, বই, টেবিল, হইচই ইত্যাদি। ঠিক আছে? অর্থপূর্ণ সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ, কিন্তু যুক্তিবিদ্যায় কিন্তু সব শব্দই পদ নয়। পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতা ভিত্তিতে যুক্তিবিদ্যা শব্দকে 3 ভাগে ভাগ করেছেন। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে এক বা একাধিক অক্ষর বা বর্ণের সমষ্টি যখন কোন অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে শব্দ। এবং আমরা যদি
এখানে দেখি যে পদ কোনটি, যে শব্দ বা শব্দ সমষ্টি যখন কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে বা ব্যবহৃত হয় তাকে আমরা বলছি পদ। তাহলে আমরা দেখলাম কি যে অর্থপূর্ণ সব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ, কিন্তু যুক্তিবিদ্যার সব শব্দই পদ নয়। পদ হওয়ার যোগ্যতা অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে 3 ভাগে ভাগ করেছেন। এটি হলো 1 নম্বর হচ্ছে পদযোগ্য শব্দ, ক্যাটেগোরিমেটিক ওয়ার্ড। 2 নম্বর হচ্ছে সহপদযোগ্য শব্দ, সেম ক্যাটেগোরিমেটিক ওয়ার্ড। 3 নম্বর হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ, এ ক্যাটেগোরিমেটিক ওয়ার্ড। প্রথমে আমরা দেখি পদযোগ্য শব্দ। যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। ঠিক আছে, তাহলে যে শব্দগুলো হচ্ছে কোনো শব্দের সাহায্য ছাড়াই হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে তাকেই পদযোগ্য শব্দ বলে। শিক্ষার্থীরা তোমাদের কিন্তু বইতে হচ্ছে পদ এবং শব্দ, পদ এবং বাক্য এভাবে কিন্তু তোমাদের ইয়েগুলো দেওয়া আছে বইতে। আমরা কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তোমরা যখন শব্দ পড়বে, যখন পদ পড়বে, বাক্য পড়বে, তখন তোমরা সবগুলোকে মানে যে আলাদা করা কি বল পার্থক্যগুলো যে তাদের মধ্যে সংজ্ঞার যে পার্থক্য এগুলো একটু জেনে নিবে। তারপর কিন্তু তোমাদের পদ, শব্দ, বাক্যের যে সংজ্ঞাগুলো সেটাতে ভুল হবে। ঠিক আছে, আমরা উদাহরণ দিই। চাঁদ, ফুল, সুন্দর, সবুজ ইত্যাদি শব্দগুলো স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় বা উদ্দেশ্য ও বিধেয় উভয়ই হতে পারে। তাহলে দেখো চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ, এখানে আমরা চাঁদ উদ্দেশ্য, পৃথিবীর উপগ্রহ বিধেয় আমরা দেখতে পাচ্ছি। ফুল হয় সুন্দর, ফুল উদ্দেশ্য, সুন্দর হচ্ছে বিধেয়। তার মানে কি উদ্দেশ্য এবং বিধেয় হওয়ার যোগ্যতা যেটা হলো কোনো শব্দ মানে কোনো শব্দের সাহায্য ছাড়াই যখন কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় হওয়ার যোগ্যতা রাখে সেটি হচ্ছে পদযোগ্য শব্দ। ঠিক আছে, আর 2 নম্বর দেখো সহপদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। তাহলে কি হচ্ছে, নিজে নিজে হচ্ছে স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, তবে অন্য কোনো শব্দ বা পদের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাকে আমরা বলছি সহপদযোগ্য শব্দ। সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই সহপদযোগ্য শব্দের, সেটা হচ্ছে একটি ছাত্র হয় খুব মেধাবী। এখানে দেখো একটি ছাত্র হয় মানে এখানে একটি এবং খুব এই দুটি শব্দ কি হলো কোনো শব্দের সাহায্য ছাড়া কি শুধু খালি খালি কোনো অর্থ প্রকাশ করতে পারে বা উদ্দেশ্য বা বিদেশে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত পারে একটি বা খুব? এটা কিন্তু সে পারে না, তাই না? তাকে কিন্তু একটি ছাত্র খুব মেধাবী, তাই না? তাহলে ছাত্র এবং মেধাবী দুটো কিন্তু সাথে যুক্ত হয়ে কিন্তু এটি হচ্ছে অর্থ প্রকাশ করতে পারছে বা উদ্দেশ্য বিধেয় হিসাবে একটি যুক্তিবাক্যে ব্যবহৃত হতে পারছে। সেজন্য যেসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে আমরা কি বলছি সহপদযোগ্য শব্দ। সেক্ষেত্রে তাহলে আমরা দেখলাম কি যে হচ্ছে সহপদযোগ্য শব্দগুলো অন্য কোনো শব্দের সাহায্য নিয়ে কিন্তু একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়, তাছাড়া কিন্তু তারা সেটি পারে না। ওকে, তাছাড়া উদাহরণ দিতে আমরা দেই এবং, যদি, তাহলে এইসব শব্দগুলো কিন্তু কোনো শব্দের সাহায্য ছাড়া একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না বা যোগ্যতা অর্জন করতে পারে না। 3 নম্বর দেখো পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। ঠিক আছে, পদ অযোগ্য শব্দ কখনই পদ হতে পারে না। আমরা যদি উদাহরণ হিসেবে ছি ছি, আহা, ওহো, মরি মরি, ওগো, ওহে, হাই হাই ইত্যাদি। ঠিক আছে, আমরা যদি বলি ওহ কি সুন্দর ফুলটি, তাই না? তাহলে এখানে এই শব্দগুলো কখনোই কিন্তু কোনো স্বাধীনভাবে কিন্তু কোনো উদ্দেশ্য এই শব্দগুলো স্বাধীনভাবে উদ্দেশ্য এবং বিদেশে কখনোই ব্যবহৃত পারে না, বা কোনো শব্দের সাহায্য নিয়েও বা পদের সাহায্য নিয়েও সেগুলো হচ্ছে উদ্দেশ্য এবং যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না বা যোগ্যতা অর্জন করতে পারে না। সেজন্য এগুলোকে বলা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ।
শিক্ষার্থীরা আসো আমরা এখন পদ এবং শব্দের মধ্যে পার্থক্য দেখি। যদি প্রথমে সংজ্ঞার দিক থেকে পার্থক্য দেখি, যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে। পক্ষান্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদ বলে। গঠনগত দিক থেকে দেখি, কেবলমাত্র বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারাই শব্দ গঠিত হয়, অন্যদিকে পদ গঠিত হয় শব্দ অথবা শব্দ সমষ্টি দ্বারা। শব্দ ও পদের অস্তিত্বগত সংখ্যার দিক দিয়ে, শব্দ সবসময় একটি শব্দ, কিন্তু পদ একটি মাত্র শব্দ হতে পারে বা একাধিক বা বহু শব্দ দ্বারা গঠিত হতে পারে। যেমন ঢাকা কলেজ ছাত্র ইত্যাদি প্রত্যেকটি এক একটি শব্দ, কিন্তু ঢাকা কলেজের ছাত্র এই তিনটি শব্দ মিলে একটি পদ হতে পারে যখন একটি যুক্তিবাক্য কিভাবে ব্যবহার হতে হবে, যে সাকিব হয় ঢাকা কলেজের ছাত্র। ঠিক আছে, যখন আমরা যে যুক্তি বাক্যে ব্যবহার করছি তখন সেটি উদ্দেশ্য এবং বিধেয় হওয়ার যখন যোগ্যতা অর্জন করছে সেটাই কিন্তু আমরা পদ বলছি, তাই না? উদ্দেশ্য বিধেয় হিসেবে যখন একটি যুক্তি বাক্যে ব্যবহৃত হচ্ছে তাকে আমরা পদ বলছি, তাই না? তাহলে এখানে দেখো সাকিব ঢাকা কলেজের ছাত্র, এখানে উদ্দেশ্য এবং বিধেয় দুটোকে আমরা বলছি পদ। এখানে সাকিব হচ্ছে একটি শব্দ, এটা হচ্ছে উদ্দেশ্য, এবং ঢাকা কলেজের ছাত্র এই যে শব্দত্রয় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিধেয় এবং এটা পদ হওয়ার যোগ্যতা অর্জন করছে। ঠিক আছে, ব্যবহারের দিক থেকে শব্দ সাধারণভাবে ভাষায় ব্যবহৃত হয়, পক্ষান্তরে পদ কেবল ভাষার একটি অংশ যেটা আমরা বলছি যুক্তি বাক্যে ব্যবহৃত হয়। আঙ্গিক দিক থেকে শব্দ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশ, পদ হলো যুক্তি বাক্যের ক্ষুদ্রতম অংশ। পরিমাণগত দিক থেকে যদি বলি, সব পদই শব্দ কিন্তু সব শব্দই পদ নয়। ঠিক আছে, তাই পরিমাণগত দিক থেকে শব্দের পরিমাণটা বেশি, তাই না? সব পদকে কিন্তু আমরা শব্দ বলছি, তাই না? যে কোনো বাক্যে যখন কোনো শব্দ ব্যবহৃত হচ্ছে সেই পদগুলো সবগুলোকে আমরা শব্দ বলছি, কিন্তু যখন মাত্র যুক্তি বাক্যে ব্যবহৃত হচ্ছে কোনো শব্দ বা শব্দ সমষ্টি তখন তাকে আমরা পদ বলছি। তাহলে পদের পরিমাণটা কিন্তু সীমিত, আর অন্যদিকে সকল শব্দের মধ্যে কেবল একটি অংশই যুক্তিবিদ্যায় পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে কি দেখছি, যে পদের পরিমাণ হচ্ছে সীমিত আর শব্দের পরিমাণটা হচ্ছে বেশি। ঠিক আছে, ধারণা প্রকাশের দিক থেকে মানুষের ইচ্ছা, অনুভূতি, আবেগ, কল্পনা, সন্দেহ ইত্যাদি সর্বপ্রকার চিন্তা বা ধারণা শব্দ দ্বারা প্রকাশ করা হয়। পক্ষান্তরে পদ কেবল যৌক্তিক চিন্তা বা ধারণামূলক চিন্তা বা ধারণাই প্রকাশ ঘটায়। সত্যের দিক থেকে শব্দ হতে হলে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি হলে চলে, কিন্তু পদের ক্ষেত্রে আরো কিছু শর্ত মেনে চলতে হয়, অর্থাৎ শব্দের তুলনায় পদ হওয়ার জন্য বেশি শর্ত মেনে চলতে হয়। ভাষা ব্যবহারের স্থানের দিক থেকে কোনো বাক্যে যে কোনো স্থানে ব্যবহৃত যে কোনো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ, শব্দ বাক্যের যে কোনো স্থানেই বসতে পারে। পক্ষান্তরে পদ কেবল কোনো যুক্তি বাক্যের দুই প্রান্তে ব্যবহৃত হয়, অর্থাৎ দুই প্রান্তে থাকে কি উদ্দেশ্য এবং বিধেয়, তাই না? এই উদ্দেশ্য কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় রূপে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকে আমরা কিন্তু পদ বলি। ঠিক আছে শিক্ষার্থীরা, তো আজকে আমরা আমাদের ক্লাস টেস্ট কে পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা বাক্য, পদ, শব্দ এবং বাক্য, পদ এবং বাক্য, পদ এবং শব্দ, তার মধ্যে যে পার্থক্যগুলো সেটাও দেখে নিলাম। আশা করছি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো। শিক্ষার্থীরা তোমরা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে করবে এবং সাথে সাথে বইটি দেখে নিবে, তাহলে যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। তোমরা অবশ্যই শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর হচ্ছে তোমাদের পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।